নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো রোশনাই তো গুরুজিকে জিজ্ঞাসা করছে যে আপনাকে কি বলে ডাকবো তাহলে? আপনি তো আমার গুরুজি হন, আপনি কত মানে একদম হাতে ধরে কত সুন্দরভাবে আমাকে তালিম দিচ্ছেন। রোশনাই বলছে সেভাবে কোনোদিনও আমার হাতে ধরে তালিম নেওয়া হয়নি, আর মা কখনো আমাকে হাতে ধরে তালিম দেননি। ওই দেখে দেখে যতটুকু শেখা ততটুকুই। তখন গুরুজি বলছেন তোমার মা একজন অসাধারণ ডান্সার ছিলেন। বলে হ্যাঁ, সেই মাই জীবনে কত কষ্ট পেয়েছে, আর আর আমি কোনোদিনও সেভাবে মায়ের জন্য কিছু করতেও পারিনি, আর জানি না আগামী দিনেও কোনো কিছু করতে পারবো কিনা। রোশনাই বলছে আপনি কি জানেন যে কেন আমার বাবা ছেড়ে চলে গিয়েছিল আমাদেরকে? তখন পণ্ডিতজি বলছেন হ্যাঁ আমি জানি। বলে তাহলে আমাকে বলুন, আমাকে বলছেন না কেন? আমি জানতে চাই সব কিছু। তখন উনি বলছেন যে বলবো, অবশ্যই বলবো। ওনারও কিছু বাধ্যবাধকতা ছিল। তখন রোশনাই বলছে এমন কি বাধ্যবাধকতা? আমি প্রত্যেকটা সত্য জানতে চাই, প্রত্যেকটা সত্যি কথা আমি জানতে চাই। তখন উনি বলছেন তোমার কি দেখে মনে হয় আমাকে যে আমি মিথ্যে কথা বলি? বলে না না গুরুজি, আমি সেইভাবে বলতে চাইনি। তখন গুরুজি বলছেন যে আমি নিজের হাতে ধরে তোমাকে সব কিছু শিখিয়ে দিয়ে যেতে চাই। আমি তো নির্বাসনেই থাকি, মরে গেলেই বা কী, এভাবে বলছেন আর কি। আর তার আগে যদি আমি তোমাকে শিখিয়ে না দিয়ে যেতে পারি, তাহলে তো পৃথিবীতে আমার কোনো চিহ্নই থাকবে না। তখন রোশনাই বলছে যে আমি আপনার কথা কিছু বুঝতে পারলাম না। বলছে আমি নিজের মানে সিগনেচারটা রেখে যেতে চাই আর কি, এই নাচের মধ্যে দিয়ে। এদিকে আরণ্যকের বাড়িতে গরিমা বলছে তাছাড়া গুরুজির সাথে আমার মায়ের রিলেশনটা খুব প্রফেশনাল ছিল। সুদর্শনা আন্টির মতো তো আর সুদর্শনা মাসির মতো তো আর অতটা ক্লোজ ছিল না, তাই না? তখন আরণ্যক বলছে প্লিজ, যে মানুষটা অন্তত পক্ষে বেঁচে নেই তার সম্পর্কে এরকম কথা বলো না, একটু রেসপেক্ট দিয়ে কথা বলতে শেখো। তখন গরিমা বলছে তুমি দেখতে পাচ্ছ না যে কত কি বেরিয়ে আসছে? গরিমা বলছে এমনও তো হতে পারে যে এরা সবাই মিলে রোশনাইকে সরিয়ে দিয়েছে। বড়মা বলছে এই কথাগুলো শুনে তোমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে। বলে যবে থেকে রোশনের সাথে এরকম হয়েছে তবে থেকে নয়নতারা আমাদের সামনে চলে এসেছে, আর ওর বাবাকে দেখতে একদম রঞ্জন প্রসাদজির মতো। বড়মা বলছে সত্যি গরিমার কথাটা কিন্তু যুক্তি আছে, ফেলে দেওয়ার মতো কিন্তু নয়। কিন্তু ছোট তখন বলছে যে তাতে রোশনাইয়ের রোশনাইয়েরকে যে ওরা মেরেছে এর কোন প্রমাণ আছে, বা এটা আমি কি করে সন্দেহ করব আমরা সবাই মিলে? গরিমা বলছে তা নয় তো কি, না হলে এতদিন কোথায় ছিল? রোশনাই যেতেই ওরা হঠাৎ করে উদয় হলো কোথা থেকে? এমনও তো হতে পারে যে রোশনাই মুম্বাই তার কেরিয়ার তৈরি করছিল, হয়তো নয়নতারাও কেরিয়ার তৈরি করতে চায়, তাই হয়তো এরা সবাই মিলে রোশনাইকে সরিয়ে দিয়েছে। ওদিকে আরণ্যক বলছে আমি রঞ্জন প্রসাদজির সাথে কথা বলবো। গরিমা বলছে কি কথা বলবে তুমি? আরণ্যক বলছে নিশ্চিত হওয়ার জন্য, এই ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্যে। গরিমা বলছে আমি তোমার স্ত্রী, আমি তোমাকে বলছি তুমি ভালোবাসতে রোশনাইকে, কিন্তু ও আর ফিরে আসবে না আরণ্যক, আমি তোমাকে বলছি। ওই লোকগুলোর নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে এর পেছনে। এদিকে পণ্ডিতজি বলছেন যে শাশ্বতী বাড়িটাতে থাকতে দিল বলেই আমরা কলকাতাতে থাকতে পারলাম। আসলে ও আমার অনেক পুরনো ছাত্রী, সেই জন্যই ও আমাকে সাহায্য করছে। ও আমার জীবনের সব কিছু জানে, দেখেছে। বলছেন পণ্ডিতজি যে জীবন পদ্মপাতায় জলের মতো, আজ আছে কাল নেই। তাই আমি তোমার বাবার ব্যাপারে সব কিছুই বলবো। তখন রোশনাই বলছে বলুন না, এক্ষুনি বলুন না আমাকে। তো রোশনাই বলছে আমি জানতে চাই যে আমার বাবা লোকটা কেমন ছিল। তো গুরুজি বলছেন সেটা আমি বলতে পারবো না, সেটা তুমি বিচার করবে, না হলে তো আমি হয়তো পক্ষপাতীয় করতে পারি। তখন উনি একটা গল্প বলতে শুরু করেন। তো গুরুজি বলছেন যে গুরুজি দুজন স্টুডেন্ট, স্টুডেন্ট তো প্রচুর ছিলেন, তার মধ্যে দুজন ছিলেন সুরঙ্গমা গাঙ্গুলি আর সুদর্শনা। দুইজন দুইজন নৃত্যকলায় প্রচণ্ড পারদর্শী স্টুডেন্ট, প্রচণ্ড ভালো স্টুডেন্ট, আর তাদেরকে তালিম দিতেন গুরুজি। এটাকে একদম গল্পের আকারে বলছেন যে কোনো একটা মানুষ ছিল যার স্টুডেন্ট ছিল দুজন, এইভাবে আর কি বলছে, যাতে রোশনাই এখন কিছু বুঝতে না পারে। কারণ আগে গুরুজি তার জীবনের ঘটনাটা রোশনাইয়ের সামনে পেশ করছেন, যাতে রোশনাই বিচার করে যে তার বাবা কেমন, তারপর উনি যে সেই মানুষটা সেই পরিচয়টা তিনি দেবেন। এদিকে আরণ্যকের বাবা বলছেন যে সুরঙ্গমাকে ওনাকে জামিন দিয়ে দেওয়া হয়েছে, কারণ পুলিশ ওনার বিরুদ্ধে কিছু প্রমাণ পাননি। আর এই সমস্ত কেসে এত সহজে কিন্তু জামিন হয় না, উনি পেয়েছেন নিশ্চয় উনি কিছু করেননি। জাহ্নবীরা বলছে যা হওয়ার হয়ে গেছে, রাজা বলছে এবার নিজের কাজে ফিরতে হবে তোকে। তখন আরণ্যক রেগে যায়, বলছে আমি অ্যাডাল্ট, আমার সিদ্ধান্ত আমি নিজেই নিতে পারবো, কাউকে একই লেকচার বারবার দিতে হবে না। আরণ্যকের মা বলছে রোশনাই তো চলে গিয়েছিল নিজের কেরিয়ার বানাতে, তাও তো একটা জায়গায় ও সেটেল হওয়ার চেষ্টা করছিল, তুমি কি করছো? তুমি নিজের লাইফ নষ্ট করছো, গরিমার লাইফ নষ্ট করছো, সংসারে সুখ শান্তি নষ্ট করছো। এবার মিন্নির বাবা মা বলতে শুরু করেছে
যে তাই তো রোশনাই মানে নয়নতারাকে সামনে আনার জন্যই রোশনাইকে সরিয়ে দেওয়া হয়নি তো, না হলে নয়নতারাকে আনার জন্য এত চমকের কি ছিল। মিনির মা বলছে ওদিকে অঞ্জন প্রসাদ যে একই রকম দেখতে, এর আগে কি কখনো ওনারা সামনাসামনি হননি? মানে ব্যাপারগুলো খুব রহস্যজনক লাগছে। তো এদিকে তো আরণ্যক কিছু বললে আরণ্যকের বাবা মা বলছে কোনো দরকার নেই এই সমস্ত কিছু করার। তখন আরণ্যক বলছে না, কালকে ওদের কোথাও একটা যাওয়ার কথা আছে, একজন মহিলা আমাকে খবর দিয়েছে, আর আমাকে এই ঘটনার রুটস অবধি পৌঁছতেই হবে যে করেই হোক। তো আবার নিত্যদিনের মতো গরিমা বারণ করছে, এই নিয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। এদিকে বলছে সুরঙ্গমার সাথে মানে সেই গুরুজির একটা মোহময় সম্পর্ক তৈরি হয়, আর যার জন্য ওরা গান্ধর্ব মতে বিয়েও করে। সবটাই কিন্তু সুরঙ্গমার দিক থেকেই ছিল, সুরঙ্গমা এই ব্যাপারটা ঘটিয়েছিল। রঞ্জনজি বলছেন যে গান্ধর্ব মতে ওদের বিয়ে হলেও সমাজ কিন্তু সেটা মেনে নেয় না। তো একদিন রঞ্জনজি ফোনও করেন সুরঙ্গমাকে, আর সুরঙ্গমা বলছে আপনি আমার গুরুজি হন, প্লিজ আমাকে এইভাবে বারবার করে ফোন করবেন না, আমারও তো পড়াশুনো আছে। আর এটা শুনে কিন্তু রঞ্জনজির মনটা খারাপ হয়ে যায়। বলছে পণ্ডিতজি বলছেন স্বার্থটা মিটে গেলেই নাকি সেই গুরুজিকে ছেড়ে সুরঙ্গমা আবার অন্য কাউকে বিয়ে করে, আর যাকে বিয়ে করে তার নাম হচ্ছে নীলাব্জ মুখার্জি। এদিকে সুরঙ্গমা পরে নীলাব্জ ইউএসএতে যাওয়া আসা করে, মানে বিদেশে, আবার ভালো উনি একজন সায়েন্টিস্ট, মানে এই সমস্ত কিছু দেখে ওই নীলাব্জকে পটিয়ে পাঠিয়ে বিয়ে করে আর কি। এদিকে রোশনাই বলছে তার মানে সুরঙ্গমা আন্টি, মানে সুরঙ্গমা আমার বাবাকে ঠকিয়েছে। এদিকে আরণ্যককে বাধা দিলে গরিমা, আরণ্যক বলছে তুমি বাধা দিচ্ছ কেন? বলছে কারণ ওই মেয়েটা রোশনাইয়ের মতো দেখতে, আর তুমি তো ওখানে গেলে শান্তি পাবে, তাই না? তনুশ্রী বলছে ছেড়ে দাও গরিমা, এখন এইসব নিয়ে কথা বলো না, আমরা দেখছি ব্যাপারটা কি করা যায়। তখন গরিমা বলছে এখনও আমি কথা বলবো না? এদিকে আমার লাইফটা শেষ করে দিচ্ছে তোমার ছেলে। বলছে আমাদের বিয়েটাও পুরো হয়নি, না বিবাহিত লাইফটা সুখের কাটাতে পারছি, না আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবতে পারছি। আরণ্যক বলছে তুমি কষ্ট করেছো, অনেক কষ্ট করেছো, কিন্তু তোমার থেকে দ্বিগুণ কষ্ট রোশনাই করেছে, আর তোমরা সবাই মিলে যদি ওকে অপমানটা না করতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। আরণ্যকের বাবা বলছে যারা এমনটা করেছে তাদের মুখগুলো সামনে আসছে। আরণ্যক বলছে এখনো কিছু প্রমাণ হয়নি বাবা, মানে রোশনাইয়ের ব্যাপারে কথা হচ্ছে, তার খুনের ব্যাপারে। আরণ্যক বলছে আমি আরও কিছুদিন দেখতে চাই। এরপরে মিন্নির বাবাও বলছে যে আমার মনে হয় বাদশা তো স্বাভাবিক জীবনে ফিরে আসা ভালো, রোশনাই আর ফিরে আসবে না, পুলিশও কোনো খবর দিতে পারছে না। ছোট বলছে আমার মনে হচ্ছে এর পেছনে কোনো একটা শক্তি কাজ করছে, কোনো তৃতীয় শক্তি। বলছে যে কিছুতেই চায় না যে রোশনাই এই পৃথিবীতে থাকুক, কারণ রোশনাই চলে গেল, নয়নতারা চলে এলো, তাকে নিয়ে এত মাতামাতি। আমার মনে হচ্ছে কেউ চায় না যে রোশনাই বা ওর নামটা এই পৃথিবীতে থাকুক। আর এদিকে গরিমা বিরক্ত হয়ে আরণ্যককে বলছে তুমি এক কাজ করো, তুমি সারা জীবন রোশনাইয়ের জন্য উদাস হয়ে থাকো, আমাকে বরঞ্চ এবার মুক্তি দাও, আমি এবার মুক্তি চাই। এদিকে পণ্ডিতজি রোশনাইকে বলছেন যে আমি তোমাকে দুজন নারীর কথা বলছি, তাদের জীবনের কথা বলছি, এখানে কে কার বাবা, কে কতটা ইম্পর্টেন্ট আমি সেই কথা বোঝানোর চেষ্টা করছি না। পণ্ডিতজি বলছেন এদিকে ওই ছেলেটি মানে রঞ্জনজি, উনি তো মানে মানে ওই ছেলেটি আর কি এটা কখনোই বরদাস্ত করতে পারেনি যে তার সাথে সুরঙ্গমা এরকমটা করেছে। সে আবারও ফোন করে, কিন্তু সুরঙ্গমা তার ফোনটা মানে কথা না বলেই রেখে দেয়, আর সে সেটা কিছুতেই মেনে নিতে পারেনি। তো এটা গেল একটা দিক। ঠিক সেই সময় বিদেশ থেকে একজন আসে, এসে ছেলেটির নাম যশ প্রতিপত্তি মানে সব কিছু কেড়ে নেয় ছেলেটির কাছ থেকে। এদিকে আরণ্যক বলছে সত্যি তো, তুমি আমার সাথে থেকে কষ্ট পাবে কেন? তুমি চলে যাও, তুমি নিজের বাড়ি ফিরে যাও, নিজের মায়ের সাথে থাকো, শান্তিতে থাকো, আর আমাকে এই রহস্যের মানে উন্মোচনটা করতেই হবে অ্যাট এনি কস্ট। বলছে কি সত্যি আর কি মিথ্যে এটা আমি বের করেই ছাড়বো। আরণ্যকের কথাই তো আরণ্যকের বাড়ির লোক অবাক হয়। আরণ্যক বলছে হয়তো আমি সফল হব না, কিন্তু আমি এই কেসটা ছাড়বো না। ছোট বলছে তুই এবার নিজের জীবনে ফিরে আয় বাদশা, রোশনাই আর ফিরে আসবে না। যদি কোনো রকম সম্ভাবনা দেখতাম তাহলে আমি অবশ্যই তোর পাশে থাকতাম, কিন্তু এবার তুই তো স্বাভাবিক জীবনে ফিরে আয়। ওদিকে রোশনাইয়ের মানে ওয়েল উইশার যে আদিত্যবাবু তিনিও মুম্বাই ফিরে গেছেন, তুই এবার তোর জীবনে ফিরে আয়। আরণ্যক বলছে উনি এই শহরে থাকেন না, তাই নিজের শহরে ফিরে গেছেন। রোশনাইয়ের পরিবার তো অন্য কাউকে নিয়ে হয়তো কাজও করবে। তনুশ্রী বলছে হতে পারে ওরা নয়নতারাকেই নেবে। আরণ্যক বলছে আমি জানি মেয়েটা আর ফিরে আসবে না, কিন্তু মেয়েটার মৃত্যুর পর ওর আর বিচার হবে না? বলছে কে ওকে মারলো কিছুই তো বোঝা গেল না। ছোট বলছে নিশ্চয়ই রঞ্জন প্রসাদ আর অঞ্জন প্রসাদের মধ্যে কিছু একটা পুরনো শত্রুতা ছিল। বলছে অঞ্জনজি এতদিন তো সবার আড়ালে ছিলেন, এখন সবার সামনে এসছেন, তাও নিজের মেয়ের জন্যে। এদিকে আরণ্যকের বাবা বলছে তুই একটা জিনিস লক্ষ্য করেছিস যে এই নয়নতারার সাথে রোশনাইয়ের কিন্তু অনেকটাই সাদৃশ্য আছে। তো আরণ্যকের বাবা বলছে তাহলে যদি ধরে নিই যে এই নয়নতারা অঞ্জন প্রসাদেরই মেয়ে, তাহলে ওদিকে রোশনাইয়ের সাথে এদের সম্পর্কটা কি? তখন আরণ্যক বলছে যে রোশনাই রঞ্জন প্রসাদজির মেয়ে। এটা শুনে তো আরণ্যকের বাড়ির লোক সবাই অবাক হয়ে যায়। আরণ্যক বলছে এই রঞ্জন প্রসাদজি কোনোদিনই নিজের মেয়ের পরিচয়টা দেননি, নিজের বাবার পরিচয় মেয়েকে দেয়নি, এমনকি রোশনাইকে মেয়ে হিসেবে মেনেও নেয়নি।
তাই আমি এই রঞ্জন প্রসাদের মুখোশটা খুলে দিয়ে সবার সামনে সত্যিটা আনতে চাই। আরণ্যকের কথা শুনে জাস্ট সবাই অবাক, কারো মুখে কোনো কথা নেই। এদিকে রোশনাইয়ের মনে তো কৌতূহল বাড়ছে, বলছে গল্পটা আমার খুব চেনা চেনা লাগছে। পণ্ডিতজি বলছে না, গল্প চলাকালীন তুমি কোনো প্রশ্ন করতে পারবে না। এবার রোশনাই আবারও কিছু বলতে গেলে বলে না, হাত দিয়ে থামিয়ে দেন গুরুজি। তো পণ্ডিতজি বলছেন যে ছেলেটি এতটাই ভেঙে পড়েছিল, ঠিক সেই সময় তার জীবনে আসে, মানে সেই সময় সুদর্শনা আসে তার কাছে, তাকে সামলাতে থাকে, তাকে ভালো করার চেষ্টা করতে থাকে। কিন্তু ছেলেটি তো সুরঙ্গমার প্রতি ভালোবাসায় একদম উন্মাদ হয়ে গিয়েছিল। সে কিন্তু সুদর্শনার দিকে কোনো ধ্যানও ছিল না তার, সুদর্শনার দিকে কোনো দিনও চোখ তুলেও তাকায়নি। কিন্তু সুদর্শনা চেয়েছিল যে এইভাবে ছেলেটির ট্যালেন্ট যাতে নষ্ট না হয়ে যায়, ছেলেটি যাতে এইভাবে শেষ না হয়ে যায়, এই জন্য তার সেবা শুশ্রূষা করে গেছে, দিনের পর দিন তার বাড়িতে থেকে গেছে, তাকে ভালো করার জন্য, তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্যে। আর ওদিকে কিন্তু সেই সময় সুরঙ্গমা আর নীলাব্জর একটি কন্যা সন্তান হয়, যার নাম গরিমা মুখার্জি। বলছে ছেলেটি আবারও ছুটে গিয়েছিল সুরঙ্গমার কাছে, কিন্তু সুরঙ্গমা বলেছিল যে আমি ভুল করেছি, নীলাব্জকে বিয়ে করে আমি ভুল করেছি, কিন্তু আমি স্বামী আর সন্তানকে ছেড়ে কিভাবে এখন বেরিয়ে আসবো। মানে সুরঙ্গমা কোথাও না কোথাও ছেলেটির সময় কিনতে চেয়েছিল, যাতে ছেলেটিকে একেবারের মতো শেষ করে দেওয়া যায়। আর সেই জন্য ছেলেটির সাথে আবার গভীরভাবে মেলামেশা শুরু করে, আর যার ফলস্বরূপ কিন্তু সে আবারও প্রেগনেন্ট হয়। রোশনাই বলছে মানে এইদিকে দেখা যাচ্ছে যে অঞ্জন প্রসাদ আর সুরঙ্গমা একসাথে দেখা করেছে, মানে আমরা যাকে রঞ্জন বলে, গোটা দুনিয়া যাকে রঞ্জন বলে চেনে, সেই শয়তান অঞ্জন প্রসাদের সাথে সুরঙ্গমা মিট করেছে। সুরঙ্গমা বলছে আমার তো সারা রাত ঘুমই হয়নি। এদিকে অঞ্জনও বলছে হ্যাঁ আমারও তো তাই, একই অবস্থা। বলছে আসল রঞ্জন প্রসাদ ফিরে এসেছে? বলে আসল কি আবার, আসল নকল যা ছিল আগে ছিল, এখন আমি আসল। তখন সুরঙ্গমা বলছে আসল নকল অত আমি জানি না, কিন্তু তার নাম রঞ্জনই ছিল। তখন অঞ্জন বলছে উফ, সেই ঘটনা আমি আর তুমি ছাড়া আর তো কেউ জানে না। সুরঙ্গমা বলছে ফিরে এলো তো এলো আবার একটা আস্ত জলজন্ত মেয়েকে নিয়ে, যে কিনা আবার রোশনাইয়ের মতো দেখতে। আর এদিকে অঞ্জন বলছে আমরা যদি না দেখতাম যে রোশনাই মারা গেছে, ফুটেজ যদি না দেখতাম, আমরা তো বিশ্বাসই করে নিতাম যে এটাই রোশনাই। সুরঙ্গমা বলছে না না, পুলিশ তো প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে। ওইদিকে রাজেশের কাছে গিয়ে মানে বুঝতে পেরেছে আর কি যে রাজেশ ওই সময় বেনারসেই ছিল, সেই জন্য পুলিশের অভাব মানে অভাবে ছেড়ে দিয়েছে, মানে প্রমাণের অভাবে ছেড়ে দিয়েছে আর কি। কিন্তু এটা তো সত্যি, যদি পুলিশ তো তদন্ত করছে, যদি সত্যিটা সামনে চলে আসে, মানে সুরঙ্গমা কিন্তু প্রচণ্ড ভয়ে ভয়ে আছে। এদিকে অঞ্জন বলছে নয়নতারা সত্যি সত্যি ওর মেয়ে? তাহলে ছিল কোথায় এতদিন? আর ওর স্ত্রীকে? বলছে যে এতদিন তো জানতাম ও মারা গেছে, এখন আবার ফিরে এসেছে আমার তৈরি করা সাম্রাজ্য কেড়ে নিতে। বলছে তুমি বুঝতে পারছো আমার মনের অবস্থা কি? মানে অঞ্জন বলছে। সুরঙ্গমা বলছে উনি থাকেন কোথায়? তখন এদিকে অঞ্জন বলছে যে তা জানি না, তবে শুনেছি এই শহরেই কদিন থাকবে। অঞ্জন বলছে তাহলে কিন্তু একই আকাশে চাঁদ আর সূর্য কিন্তু থাকতে পারে না, কিছুতেই না। ও যদি পৃথিবীতে থাকে তাহলে আমাকে চলে যেতে হবে, আর আমি যদি থাকি তাহলে ওকে চলে যেতে হবে। সুরঙ্গমা বলছে যেতে তো আপনাকে হবেই গুরুজি, না হলে ও সর্বনাশ করে দেবে, আপনি বুঝতে পারছেন না? সুদর্শনার আসল সত্যিটা যদি বাইরে চলে আসে তাহলে আমি আপনি কেউ রক্ষা পাবো না। বলছে সুদর্শনা রঞ্জন প্রসাদকে প্রাণ দিয়ে ভালোবাসতো, অথচ মরে যাওয়ার আগে সেই মানুষটাকে দেখতেই পেল না। আর যার সাথে সে কথা বলেছিল, যার সাথে সে মানে যেই বদলে যাওয়া লোকটাকে ও দেখেছিল, সে হচ্ছে অঞ্জন প্রসাদ। আর যাকে ও ভালোবাসে রঞ্জন প্রসাদ, সে তো বেঁচে আছে, এটাও জানতেই পারলো না। তখন এদিকে অঞ্জন বলছে ও পুরনো কথাগুলো কেন টেনে আনছো? সুদর্শনা বলছে কারণ আমি জানি একমাত্র যে আপনি হচ্ছেন অঞ্জন প্রসাদ, যিনি রঞ্জন প্রসাদের নাম ভাঙিয়ে এখানে সাম্রাজ্য গড়ে তুলেছেন। এই সত্যিটা আমি ছাড়া তো আর কেউ জানে না, কিন্তু আমি এটা জানতাম না যে আসল রঞ্জন বেঁচে আছে। অঞ্জন বলছে তাহলে এখন জেনেছো তো যে ও বেঁচে আছে, তাহলে এখন? সুরঙ্গমা বলছে কিছু কিছু সত্যি মানুষকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, আপনার এখানে থাকাটা কিন্তু রিস্ক হয়ে যাবে। অঞ্জন বলছে হ্যাঁ আমার থাকাটা রিস্ক হচ্ছে ঠিকই, তার সঙ্গে তোমার থাকাটাও তো রিস্ক হচ্ছে। এদিকে পণ্ডিতজি বলছেন যে সত্য বড়ই কঠিন, সেটা শোনার সাহস যদি তোমার মধ্যে থাকে তবে কিন্তু আমি বলবো, না হলে বলবো না। ওদিকে রোশনাই বলছে না না গুরুজি আপনি বলুন। রোশনাই বলছে না না গুরুজি আপনি বলুন, আমাকে জানতে হবে ওই বাচ্চাটা কি, আর ওই বাচ্চাটার সাথে আমার মায়ের কি সম্পর্ক আছে। পণ্ডিতজি বলছেন সুরঙ্গমা যখন দেখলো যে সে প্রেগনেন্ট, তখন তার বাচ্চার বাবা হিসেবে নীলাব্জকে মানে সাজাতে চেয়েছিল আর কি, কিন্তু সেটা যখন পারলো না, কারণ তাদের মধ্যে তখন এমন সম্পর্ক যে তাদের সন্তান হওয়া সম্ভব না। তখন সুরঙ্গমা সামাজিক অসম্মানের ভয়ে আর নিজের মানে বড়লোক স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার ভয়ে ওই ছেলেটির কাছে ছুটে যায় আর বলে সে প্রেগনেন্ট। ছেলেটিও খুব খুশি হয় আর ভাবে কিছুদিনের মধ্যে সুরঙ্গমা তার জীবনে ফিরে আসবে। এরপরে সুরঙ্গমা কি করে, ট্রেনিং আছে এই বাহানায় নীলাব্জকে বলে সেই ছেলেটির সাথে দিল্লির বাড়িতে গিয়ে থাকতে থাকে, কারণ ততদিনে তার শরীরে প্রেগনেন্সি সিমটমগুলো দেখা দিতে শুরু হয়েছে, যেটা সমাজের চোখে ধরা পড়ার ভয়ে সে চলে গিয়েছিল।
ঠিক এই সময় সুদর্শনা সুরঙ্গমা সেবার কাজে নিযুক্ত হয়। তারা স্বামী স্ত্রীর মতোই থাকতে শুরু করে। ছেলেটি সন্তানকে পাওয়ার আশায় একদম সুন্দরভাবে জীবনযাপন কাটাচ্ছিল, 2 হাত ধরে টাকা পয়সা খরচ করছিল। তারপর সুরঙ্গমা একটি সন্তানের জন্ম দেয়, আর সেই সন্তান সুরঙ্গমা আর সেই ছেলেটির সন্তান। রোশনাই বলছে, তাহলে সেই বাচ্চাটি কোথায়, আর সেই বাচ্চাটির সাথে আমার মায়েরই বা কি সম্পর্ক? তাহলে আমার বাবার পরিচয় কি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না গুরুজি। পণ্ডিতজি বলছেন, উত্তেজিত হয়েও না, ধৈর্য ধরে কঠিনকে গ্রহণ করার ক্ষমতা আনো নিজের মধ্যে। বলে এরপরে সুরঙ্গমা ওই বাচ্চাটিকে সুদর্শনার কাছে রেখে চলে যায়। এদিকে সুরঙ্গমা বলছে, না না, আমার থাকাটা কি করে রিস্ক হয়, আমি তো শুধুমাত্র একটা সত্যি জানতে পেরেছি মাত্র। অঞ্জন বলছে, তুমি তো এই ব্যাপারে আষ্টেপৃষ্টে জড়িয়ে আছো। সুরঙ্গমা বলছে, আমি তো নিজের নাম পাল্টে অন্যের নাম নিয়ে তার যশ প্রতিপত্তি খ্যাতি টাকা পয়সা সবকিছু নিয়ে নেইনি। সুদর্শনা মারা যাওয়ার আগে জানতেই পারলো না যে ওর সাথে কত বড় প্রতারণা হয়েছে। এদিকে সুরঙ্গমার কথা শুনে কিন্তু অঞ্জন প্রসাদও একদম ভয়ে ঘেমে যাচ্ছে। অঞ্জন বলছে, তোমার কথার মানে কিন্তু আমি বুঝতে পারছি না। সুরঙ্গমা বলছে, আমার কথার মানে খুব ক্লিয়ার গুরুজি, আমার মনে হয় আপনার কিছুদিন লুকিয়ে থাকা দরকার। সুরঙ্গমা বলছে যে আজকে যদি রঞ্জন যে আসল রঞ্জন সে ফিরে এসে যদি আপনার মুখোশটা খুলে দিতে চায়, তাহলে তো আপনার সবকিছুই যাবে। উনি আপনার মুখোশ খুলতে এসেছেন, না হলে স্টেজে সবার সামনে আপনার মুখোমুখি হলেন কি করে? উনি তো পাজেলড হননি, সবার সামনে নয়নতারাকে নিজের মেয়ে বলে পরিচয় দিয়েছেন, তার মানে পাজেলটা উনি হননি, উনি সবকিছুই জানতেন, হয়েছেন আপনি। অঞ্জন বলছে যে তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। সুরঙ্গমা বলছে, খুব পরিষ্কার। সুরঙ্গমা বলছে, বাকি জীবন যতদিন বেঁচে আছি আমি সত্যের পক্ষে থাকবো। তখন অঞ্জন বলছে, খুব চালাক মনে করো না নিজেকে। তুমি কি ভাবছো তুমি আর রাজেশ মিলে যে রোশনাইকে মারার প্ল্যান করেছো, ওকে মেরে ফেলেছো, তার প্রমাণ আমার কাছে নেই? সব আছে কিন্তু আমার কাছে। এবার একে অপরকে শাসাচ্ছে। সুরঙ্গমা বলছে, তাতে কি হয়েছে? আপনি তো সেই সময় শহরেই ছিলেন না, শুধুমাত্র শুনেছেন। কি প্রমাণ দেবেন আপনি? শোনা কথা, সেটা তো সবাই জানে। এদিকে পণ্ডিতজি বলছেন যে সুরঙ্গমা ছেলেটিকে বলে যায় যে কিছুদিনের মধ্যেই ডিভোর্স করে ও ছেলেটির কাছে ফিরে আসবে। তুমি দরকার পড়লে গরিমাকেও সঙ্গে করে নিয়ে আসতে পারো, দরকার পড়লে নীলাব্জের সাথে সে নিজে গিয়ে কথা বলবে। কিন্তু সুরঙ্গমা আর ফিরে আসেনি। ছেলেটি একটি অন্তহীন অপেক্ষা নিয়ে ফিরে আসে। ঠিক সেই সময় ছেলেটির জীবনে আবির্ভাব ঘটে সেই আত্মীয়র, যে ছেলেটির মান সম্মান অর্থ যশ সবকিছু কেড়ে নেয় একমাত্র দুজনকে একরকম দেখতে বলে। কোনো একদিন ছেলেটি কাজে বেরোয়, কিন্তু আর ফিরে আসে না। আসল রঞ্জন প্রসাদের জায়গায় ফিরে আসে নকল রঞ্জন প্রসাদ, যার নাম অঞ্জন প্রসাদ। গুরুজি, এমন বলছে রোশনাই। পণ্ডিতজি বলছেন, হ্যাঁ, একই রকম সাজ পোশাক, একই রকম সবকিছু। আর সুদর্শনা এই নকল রঞ্জন প্রসাদকে চিনতে পারেনি। যে মানুষটা চলে গিয়েছিল আর যে মানুষটা ফিরে এসেছে, তাদের পার্থক্য তার চোখের আড়ালে থেকে যায়। আর এই নকল রঞ্জন প্রসাদ আসল রঞ্জন প্রসাদকে মেরে ফেলার চেষ্টা করে, কাউকে মারার সুপারি দেয় বলে না, সেরকমটা আর কি। তো একদিন সে তো মারার জন্য যাকে বলেছিল সে আর কেউ নয়, তারই ভাই অঞ্জন। তো অঞ্জনকে নিয়ে আসে সুরঙ্গমা। তো সুরঙ্গমা এরকমটা কেন করলো তার সাথে, এমনটা প্রশ্ন করে রঞ্জন। কিন্তু তার ভাইকে দেখে বলে যে এ এখানে কি করছে। তখন কোনো কথা না বলে বলছে যে যা তোর তা তো আমারই না। তো এই বলে কিন্তু অঞ্জন রঞ্জনের গলা টিপে ধরে তাকে মেরে ফেলে। কিন্তু এক ডাক্তার তাকে উদ্ধার করে বাঁচায় এবং সেখান থেকে তাকে লুকিয়ে অন্য কোথাও নিয়ে চলে যায়। এগুলো শুনে কিন্তু রোশনাই একেবারে অবাক হয়ে যায়। আর নকল অঞ্জনরা যাকে মারার জন্য পরাগ দিয়েছিল, তারা ফোন করে বলে নকল অঞ্জনকে যে তারা তাদের কাজটা করে ফেলেছে, রঞ্জনকে মেরে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছে। আর এটা শুনে নকল রঞ্জন প্রসাদ নকল অঞ্জন প্রসাদ আর কি, অঞ্জন প্রসাদ, ও ভাবে যে আসল রঞ্জন মনে হয় মারা গিয়েছে, আর সে শান্তি পেয়ে যায়, নিশ্চিন্ত হয়ে যায়। সে নিশ্চিন্তে তখন নিজের জাল বুনতে থাকে। এদিকে অঞ্জন বলছে সুরঙ্গমাকে, আমি জানি তুমি সুযোগ বুঝে ঠিক সাপের মতো ফনা তুলতে পারো, তাই আমি প্রথম থেকেই তোমাকে বিশ্বাস করিনি। তাই তোমার সাথে যা যা কথা বলেছি সব রেকর্ড করে রেখেছি, প্রয়োজন পড়লে সবাইকে শুনিয়েও দেব। সুরঙ্গমা বলে, সে নয় আপনি করতেই পারবেন, কিন্তু কথা তো আমি একা বলিনি, কনভারসেশনের তো অপোজিটে আপনিও ছিলেন, আর আপনি বলেছেন বলে আমি বলতে বাধ্য হয়েছি। তো রেকর্ডটা যদি আপনি দেনই সবাইকে, তাহলে তো আপনারটাও যাবে। তো এটা শুনে তখন অঞ্জন কিন্তু ভয় পেয়ে যায়, বলছে তুমি কি চাও? সুরঙ্গমা বলছে, আমি চাই আপনি কিছুদিনের জন্য লুকিয়ে যান। অঞ্জন বলছে, তাতে তোমার লাভ কি? সুরঙ্গমা বলছে, আপনি তো অনেক বড় বড় নাচের স্কুল চালান, আর সেখান থেকে মাসে মাসে তো লক্ষ লক্ষ টাকা ইনকাম। তো আমি চাই আপনি আবার রিটায়ার নিন, আর সেসব আমাকে দিয়ে দিন। আমি তো আর নকল রঞ্জন প্রসাদ নই, মিল তো আপনার সাথে, আর আপনার সাথে মোকাবিলা করবে বলেই কিন্তু একদম রেডি হয়ে এসেছে। এবার তো তোতলাতে শুরু করে অঞ্জন, বলছে কি 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 হয়ে এসেছে? যা ওর গোটা জীবনের সাথে জড়িয়ে আছে যাবতীয় মিথ্যে, সব কিছুর মোকাবিলা করতে। অঞ্জন বলছে, তার মানে এই লড়াই তুমি আমার পাশে থাকবে না, তাই তো? তখন সুরঙ্গমা বলছে, মিথ্যের লড়াই আপনি আমাকে পাশে নেননি, আমি জোর করিনি, কিন্তু সত্যের লড়াইতে আমি আপনার পাশে থাকবো এটা ভাবলেন কি করে? অঞ্জন বলছে, ও অত্যন্ত সত্যবাদিনী তুমি।
আজ তুমি তোমার সততা দেখাচ্ছ? সুরঙ্গমা বলছে, বয়স তো হচ্ছে গুরুজি, বাকি জীবনটা আমি সত্যের সাথেই কাটাতে চাই। তবে তার আগে জানতে হবে যে কে ওই নয়নতারা, ও কী চায়। ও তো অনায়াসে গরিমা মুখার্জি আর সুরঙ্গমা মুখার্জিকে হারিয়ে দিতে পারে। জন্য আমাকে জানতে হবে যে আমি আগে এই ব্যাপারে কি করতে পারি। এদিকে পণ্ডিতজি বলছেন, আর এদিকে সুদর্শনার কোলে তখন ফুটফুটে শিশু। সুরঙ্গমা সেই শিশুর মাতৃত্ব স্বীকার করে না। সে রটিয়ে দেয় যে এই সন্তানটি হচ্ছে সুদর্শনা আর আসল রঞ্জন প্রসাদের অবৈধ সন্তান। রোশনাই বলছে, আমি জানতে চাই বাচ্চাটাকে, প্লিজ চুপ করে থাকবেন না, বলুন। গুরুজি তখন বলছে, রোশনাই। আর এটা শুনে রোশনাই কিন্তু একদম হোশ উড়ে যাওয়ার মতো ব্যাপার। অবাক হয় রোশনাই। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের আজকের পর্বটি খুব ভালো লাগবে আর এর বিস্তারিত অবশ্যই তোমরা দেখতে চাইবে। তো অবশ্যই বিস্তারিত দেখতে তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে। আর আমাদের রিভিউ পছন্দ হলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট আর চ্যানেলের সাথে জুড়তে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।